হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার চতুর্থ স্কুল আজকে সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে তিনটে উত্তর দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা নির্বাচন করতে বলছে। যে ভগ্নাংশের লব হরের থেকে বড়, আমি কি বলছি, এর ভেতরে যে থাকবে সে বড়। ওকে, তাহলে এই যে চিহ্নটা আছে এর ভেতরে আছে লব, তাহলে লব বড়। তাহলে লব বড়, হর ছোট, তাকে কোন ভগ্নাংশ বলবে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? লব বড় হর ছোট হলে তাকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, আর লব ছোট আর হর বড় হলে তাকে প্রকৃত ভগ্নাংশ। আর পূর্ণ থাকলে, ধরো 2 পূর্ণ 5/7, সেটা মিশ্র ভগ্নাংশ। যাই হোক, এটা তাহলে কি হবে? লব বড়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে একের ক উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তারপরে খদ্দাগে আছে, দেখো খদ্দাগের প্রশ্ন কি আছে, এবার সঠিক উত্তরটি নির্বাচন করো। টোপরের আকৃতি। দেখো, টোপরের আকৃতি, টোপরে মানে ধরো বরের টোপর হলো, টোপরের আকৃতির মতো কোনটাকে? শঙ্কু। কি হলো? শঙ্কুটা টোপরের আকৃতির মতো হয় বলো। তাহলে ক্ষয়ের দাগে কী হবে? তারপরে গয়ের দাগে দেখো, গয়ের দিকে কী প্রশ্ন আছে না, কোনটি বড় কোনটি ছোট। দেখো, এই জাতীয় প্রশ্ন সব স্কুলে প্রায় দেখতে পাচ্ছি, মানে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা। তাহলে এটা আমি কেমন করতে বলছিলাম, তোমরা ফার্স্টে এরকম প্রশ্নটা তুলে নেবে 7/9 আর 11/12। ওকে, এবারে তোমরা এরকম করতে পারো, এটা সমান চিহ্ন দিয়ে আবার একবার এইটাকে লিখতে পারো, হলো। নাহলে সরাসরি এখানেও করতে পারো, হলো। আমি বলছিলাম এখানে সমান চিহ্ন দিয়ে একটা দাগ টেনে নেবে এরকম। ওকে, এই হরগুলোর লসাগু করবে 9/12। কত যাবে? 3-এ যাবে 2টো। লসাগুর নিয়ম কি? কমপক্ষে 2টো যেতে হবে। তাহলে 3-3-এ 9, 3-4-এ 12, আর যাবে না। তাহলে 4-3-এ 12, 36। এই লসাগুটাকে এই দাগের নিচে লিখবে, হলো। এবারে এই হরের নামটা ডাকবে। 12 কতই 36? 12 3-এ 36, তাহলে 3 দিয়ে গুণ করলে তার নিচে যা হবে উপরেও তাই গুণ করতে হয়, হলো। তারপর এটাও দেখো, 9 কতই 36? 9 4-এ 36, নিচে যা দিয়ে গুণ করবে উপরেও তাই গুণ করতে হয়, হলো। ব্যাস, এবার উপরে গুণটা গুণ করে হচ্ছে লিখে দাও। 4 7-এ 28, 11 3-এ 33, হলো। এবারে দেখতে পাচ্ছ ওপরে যেইটা বড় সেইটা বড় হবে, বুঝা গেল? ওপরে যেইটা বড় এটাই বড়, তার মানে এইটা সবচেয়ে বড়। তাহলে অতএব এটা বলছে কোনটি বড় শুধু চেয়েছে, হ্যাঁ, তাহলে এইটা বড়। অতএব 11/12 এটি বড়, হলো। শুধু বড় চেয়েছে, হলো, এটা ছোটটা লিখতে বলেনি। তারপরে দেখো বলছে 1 এবং 10-এর মধ্যবর্তী, মানে মাঝখানে, মানে 1 এবং 10-এর মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যোগফল। মৌলিক সংখ্যা কাকে বলে? তোমাদের বলেছিলাম যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, হলো। বা তোমাদের এমনি ঘরোয়া ভাষায় যেটা বলছিলাম যে অন্য কোনো নামটায় থাকে না, হলো। ক্লিয়ার? দেখো, যাই হোক, তোমরা সংজ্ঞা যদি পড়ে এরকম লিখবে যে যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। আচ্ছা, 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কত হবে? দেখো, 2 হবে, 2 + 3 হবে, তারপরে 5 হবে, তারপরে ইংলিশ হয়ে গেল,
তারপরে 7 হবে, ওকে। তারপরে 8 তো হবে না, 9 হবে না, 10 হবে না, ওকে। তাহলে এই কটার যোগফল তাহলে কত হবে? 14, 17, ওকে। তারপরে উঁর দাগে দেখো, উঁর দাগে যে প্রশ্নটা আছে বলছে দুটি অসমান্তরাল সরলরেখাকে কি বলা হয়? পরস্পর ছেদি সরলরেখা হলো। দুটি অসমান্তরাল সরলরেখাকে বলা হয় পরস্পর ছেদি সরলরেখা। হলো। তারপরে দেখো লাস্ট প্রশ্নটা যেটা আছে, কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? দেখেছো চয়ের দাগে কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? একদম প্রথমে কিন্তু হয় তোমাদের রেখা বন্ধনীর কাজ, হলো। তো চয়ের দাগে উত্তর কি হবে? রেখা বন্ধনী, ওকে। এবারে আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো করব। দেখো দুইয়ের দাগের যে প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ফাঁকা শূন্যস্থান পূরণ করো। এইরকম অঙ্ক একটা আগের সেটে করেছি, হলো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো 21/36, আমি কি বলছিলাম, দেখো তোমাকে দেখো এটা লঘিষ্ঠকার হবে 3 7 21, 3 1 3, 3 2 6, হলো। এবারে দেখো 7 কতই 35, 7 5 35, তাহলে 12 5 60, হলো। দেখো 12 কত 84, 12 7 84, তাহলে 7 7 49, হলো। এইভাবে করতে হবে। 12 এখানে মানে যেইটা থাকবে সেইটার সঙ্গে তোমাকে নামতাটিকে দেখতে হবে, হলো। 12 7 84, তাহলে উপরটার সঙ্গে 7 গুণ করবো, 7 7 49। তারপরে দেখো এটা তো লব হর কোনোটাতেই হচ্ছে কিছু নেই, ওকে। তাহলে তুমি ইচ্ছা খুশি করতে পারো। ধরো 7 4 28, 7 4 28, তাহলে 12 4 48, ওকে। তাহলে এটা কত দাগ হলো? কয়ের দাগ হলো, 2 ক। এবারে ক্ষয়ের দাগে আছে বিয়োগ করতে বলছে, হলো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো এই বিয়োগগুলো তোমরা শিখেছো কী করতে হবে, আগে হরগুলো লসাগু করতে হবে। তাহলে 20 আর 30 তোমরা লসাগু করো। 2 1 2 0, 2 1 2, 1 আছে 10, 2 5 10। এবার দেখো 5 যাবে, 5 2 10, 5 3 15, হলো। এগুলো সব গুণ করলেই লসাগু হবে। 5 2 10, 10 2 20, 20 3 60। সেই দেখো লসাগুকে হর দিয়ে ভাগ করো, মানে 60কে 20 দিয়ে ভাগ করলে কত? 20 3 60, 3 গুণিতক 6 মানে 18। সেই লসাগুকে হর দিয়ে ভাগ করো, মানে 60কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 30 2 60, 2 হচ্ছে, 2 গুণিতক 7, হলো। এবারে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 11/60, ওকে। এটা এটা একটু মিস্টেক। দেখো 30কে 2 দিয়ে 60কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 2, 2 7 14 হবে, হলো। 2 7 14, 18 থেকে 14 বাদ দিলে কত হয়? 4 হয়, ওকে। এই অংশটা আমি বাদ দিলাম, এটা কিছু হবে না। এবারে দেখো একে কাটাকাটি করবো। 4 1 4, এটা 4 1 4, 2 আছে 0, 4 4 5 20, তাহলে কত হবে উত্তর? 1/15, ওকে। তারপরে গয়ের দাগে
দেখো আমি সরলরেখার বক্ররেখার এই পার্থক্যটা লিখে নিয়েছি। 2 নম্বর থাকলে দুটো পার্থক্য দেবে, যার জন্য আমি দেখো সরলরেখা কি না, সরলরেখার একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না। আর বক্ররেখার কি, বক্ররেখার উপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন হয়। এর চিত্রটা কেমন, আমি এই বিন্দু আর এই বিন্দু, এর নাম দিয়েছি এ, এর নাম দিয়েছি বি। হ্যালো, সরলরেখার কী বলেছি, দুপাশে তীর চিহ্ন থাকবে, তাহলে কি এ বি একটি সরলরেখা। আর বক্ররেখা মানে আঁকা বাঁকা আর কি, এটা এই বিন্দু আর এই বিন্দু, দেখো সি নাম দিয়েছি, এর নাম ধরো ডি দিয়েছি। হলো, তো এরও দুপাশে তীর চিহ্ন দেবে। সিডি একটি এটা হবে বক্ররেখা। দেখো এটাকে এভাবে লিখবে, সিডি একটি বক্ররেখা। তো 2 নম্বর আছে মানে তোমাকে দুটো পার্থক্য লিখতে হবে, না হলে কিন্তু 2-এর 2 দেবে না মাস্টার। ওকে, এইভাবে ছক কাটিয়ে, অত স্কেল টেল দিয়ে টানতে হবে না, হাতে টেনে নেবে, কারণ স্কেল দিয়ে টানতে গিয়ে সময় নষ্ট হবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো যে ঘয়ের দাগে দুটো দেওয়া আছে, তো যে কোনো একটা করতে বলছে। আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন করে দিচ্ছি, হলো, তোমরা পরীক্ষার হলে কিন্তু সমস্ত করবে না, এই যে একটা করতে বলেছে মানে একটা করবে। হলো, আর এটাতে যেমন দেখো কিছু বলেনি যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, মানে নিচের যে প্রশ্নগুলো আছে তাতে সবগুলো করতে বলছে। তো তাহলে ক করবে, খ করবে, গ করবে, ঘ করবে, কিন্তু ঘয়ের আবার বলে দিচ্ছে ঘয়ের একটা করতে। হলো, যাই হোক আমি এখন সব করে দিচ্ছি, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে কিন্তু সব অঙ্ক। হলো, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখবে কোনটাতে একটা করতে বলছে একটা করবে, যেটাতে দুটো করতে বলছে দুটো করবে। ওকে, আর যেটাতে কিছু বলেনি সবগুলো করবে। এখন প্রশ্নটা তুলে নিয়েছি, সেই সরল, এই সরলটার একটু স্টাইল আলাদা, মানে ভগ্নাংশ সংখ্যা দিয়েছে। যাই হোক, আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে সেইটা হচ্ছে করব। ভাজিত একই দিয়েছে এর 4/11, এটা পূর্ণভাগ 10 দিয়ে 20, 21, তাহলে কী হবে 21/10 মাইনাস 3/8। ওকে, এই 10 আর 8-এর লসাগু করো, কেন হরগুলো লসাগু করতে হয় তো, 2 5 10, 2 4 8, আর যাবে না, তাহলে লসাগু কত হলো, 5 4 20, হ্যাঁ 5 4 20 2 40। আবার এটাকে দেখে থেকে তুলে নাও এখান পর্যন্ত। লিখলাম, লসাগুটা লিখলাম, তো লসাগুকে হর দিয়ে ভাগ করো, 40কে 10 দিয়ে ভাগ করলে 4 হবে, আর 4কে 21 দিয়ে ভাগ করো 84 হবে। হলো, এবার 40কে 8 দিয়ে ভাগ করো 5 হবে, 5 3 15 হয়ে গেল। দুই বাই 5 এর 4/11 হলো, এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু এর। ওকে, তাহলে এটা কি হবে, এটা দেখো এর বিয়োগফলটা 69 হবে, 69/40। দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, তারপর কি এর কাজ, তাহলে এর কাজ করতে হবে। দেখো এই এর মানেই তো গুণ, আমরা জানি, যদি গুণ ধরে নেই তাহলে দেখো এটা কাটাকাটি হবে, 4 10 40। হলো, আচ্ছা এটা 2-এও কাটবে, দেখো 2 5 10, তাহলে এটা কিন্তু আর কাটছে না। তাহলে এখানে উপরে কত আছে, 69, তাহলে উপরে দেখো 69 আছে, আর এটা হচ্ছে 11 5 আর 5, তাহলে 5 5 25, আর 11 গুণ করলে
দেখো তাহলে এখানে উপরে উপরে এখানে কিছু নেই, এখানে কিছু নেই, এখানে 69, তাহলে এগুলো এর মানে তো গুণ, তাহলে সবগুলো গুণ করলে শুধু 69 হয়। আর নিচে 5, 11 আর 5, তাহলে 11 হচ্ছে 55, 55 5-এ হয় 275। ওকে, 275। আচ্ছা, এখানে সমান চিহ্ন দিয়ে আমি করে দিচ্ছি আবার, 2/5 লিখছি। আচ্ছা, ভগ্নাংশের ভাগের নিয়ম কি, এই ভাগ চিহ্নটাকে গুণ করব আর একে উল্টে দেবো, হলো 2 7 5 আর 6 9, হলো। এটাকে দেখো কাটাকাটি করব, এটাকে 5 একে 5, একে 5 5-এ 25, 2 আছে 25, 5 5-এ 25, হলো। তাহলে এখানে তাহলে কত থাকলো, 55 5-এ কত 110, ওকে। আর এখানে 69 থাকলো। এবার তোমাদের কি বলেছে, লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এরকম উত্তরে এলে কি করতে হবে, ভাগ করতে হবে। 110কে মানে লবকে, সবসময় লবকে হর দিয়ে ভাগ করবে, মানে লব যদি বড় হয় তাহলে ভাগ করবে। এই ভাগ করলে এটা হবে, দেখো আমি সাইডে ভাগ করে নিয়েছি। আর বারবার বলছি, লব যদি বড় হয় তবে ভাগ করতে হবে, হ্যাঁ, না হলে যে উত্তরটা আসবে সেটা লিখে দেবে। তাহলে 110কে এই 69 দিয়ে ভাগ করছি, 69 একে 69, বিয়োগফল 41 হয়েছে। তাহলে কত, 1 পূর্ণ, ভাগফলটা পূর্ণ লিখতে হলো, 1 পূর্ণ। এইটাই 41টাকে লবে লিখব আর ভাজকটাকে হরে লিখব, হলো 1 পূর্ণ 41/69। ওকে, তারপরে দেখো এই যে এই অঙ্কটা আমি দেখো তুলে নিয়েছি, এটা দেখো তুলে নিয়েছি। এই অঙ্কটা সম্ভবত আগে ছিল মনে হচ্ছে, যাই হোক। দেখো তাহলে কি ভাগের কাজ আগে হয়, তাহলে 6 গুণিতক 5 গুণিতক 4। আচ্ছা, 4কে কি 8 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু আমি ভাবতে পারি এর নিচে 1 আছে, তাহলে কি এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, 1/8। এটাও সেরকম করব, গুণিতক 1/5, এটা যাই আছে তাই লিখলাম। এবারে দেখো 5 5 কেটে গেল, 4 2 8 হলো, তারপরে 2 1 2, 2 3 6, বুঝা গেল। কাটাকাটিটা দেখবে ঠিকঠাক। উপরে দেখো 3 আর 7 আছে, তাহলে 21, হলো। এরপরে আমরা 3-এর দাগে যাব, 3-এর ক। 3-এর ক দেখো, খুব সহজ প্রশ্ন। মিহিরের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল ও 1/8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন বলছে। তাহলে মোট কত কিগ্রা, সবগুলো যোগ করে দেবো। তাহলে 1/4 যুক্ত 2/5 যুক্ত 1/8। কী নিয়ম আছে, সেই যোগের হরগুলোর লসাগু করতে হবে। 4 5 8, দেখো এটা 2-এ যাবে, 2 2 4, 2 4 8, এটা যাবে না, নেমে যাবে। আবার 2-এ যাবে, 2 1 2, 2 2 4, 5টা যাবে না, নেমে যাবে। লসাগু করতে হবে, 2 2 4, 4 5-এ কত 20, 1 দিয়ে গুণ করতে নেই, কারণ গুণ করলে যেটা হয় সেটাই আসবে। 2 2 4, 5-এ 20, 2 40, তাহলে 40 হবে হচ্ছে লসাগু। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 40কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হবে, 10 1 10। 40কে 5 দিয়ে ভাগ করো, 5 8-এ 40, 8 2 16। 40কে 8 দিয়ে ভাগ করো, 8 5-এ 40, 5 হবে, 5 1 5। ওকে, তাহলে দেখো 10 16 26, আর 26 5-এ 31, তাহলে 31/40 নাকি। তাহলে অতএব লিখে দাও, অতএব লিখবে বড় প্রশ্নে সবসময়। অতএব তিনি মোট 31/40 কিগ্রা জিনিস কিনেছেন। ওকে, তারপরে ক্ষয়ের দাগে কী আছে দেখো, দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা হচ্ছে কিনেছেন। তিনি যদি একই গামছা 4টি কিনতেন, 4টির দাম কত বলেছে, হলো 4টির দাম কত।
এই জাতীয় প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবে, মানে ঐকিক নিয়মে করলে সুবিধা হবে। ঐকিক নিয়মের মেন যে কথাটা, প্রশ্নটাকে শেষে রাখবে, মানে কত খরচ, মানে টাকাটাকে শেষে রাখবো। তাহলে আমি এই লাইনটাকে যদি সাজিয়ে লিখি, 6টি গামছার দাম 480 টাকা, একটি গামছার দাম বার করব, আর 4টি গামছার দাম বার করব। আবার বলছি, ঐকিক নিয়ম যখন করবে, প্রশ্ন যেটা আছে সেটাকে শেষে রাখবো। প্রশ্ন কিছু কত খরচ, মানে টাকা। তাহলে আমি 6টা গামছার দাম 480 টাকা এরকম লিখব, যে 6টি গামছার দাম 480 টাকা। তাহলে একটি গামছার দাম কত হবে? দেখো, যারা দেখতে পেয়েছিলে না, আবার বলছি, আমি লিখেছি ওই লাইনটাকে সাজিয়ে, যে মানে টাকাটাকে শেষে রেখেছি। 6টি গামছার দাম 480 টাকা। তাহলে একটি গামছার দাম কত হবে? কম হবে। 1 দিয়ে ভাবলে কম হলে কী হয়? ভাগ হয়। তাহলে 480 বাই মানে ভাগ হলো। এবারে 4টি গামছার দাম বলছে, 4টি গামছার দাম কত হবে? তাহলে সবসময় যে লাইনটা করবে তার আগের লাইনটাকে নিয়ে ভাববে, হলো। তাহলে আমি তৃতীয় লাইন করছি। দেখো, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তৃতীয় লাইনটা করছি মানে প্রথম লাইনটাকে নিয়ে ভাববো, যে একটি গামছার দাম যদি এই টাকাটা হয়, এটা কত এখন আমি করছি না, হলো, তোমরাও করবে না। একটি গামছার দাম যদি এই টাকাটা হয়, তাহলে 4টি গামছার দাম কি বেশি হবে? বেশি হলে গুণ করতে হয়। তাহলে যেইটা ছিল সেটা লিখবে আগে। এটা তো ছিল একটি গামছার দাম তো এত, এবারে 4টি গামছার দাম গুণ হবে, 4 করো। এবারে কাটাকাটি করো, 6 একে 6, একটা লিখছি না, এক লিখলেও চলে, না লিখলে চলে। 6 8 48 আর 0, হলো। তাহলে গুণ করে দাও, 320 টাকা, হলো। তাহলে 4টি গামছার দাম 320 টাকা। তোমরা তাহলে অতএব লিখে দেবে, যে যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে খরচ হতো, যদি তিনি একই গামছা 4টি কিনতেন, যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে খরচ হতো কত? 320 টাকা, হলো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, বারবার দেখবে, কিন্তু একবার দেখলে কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না। প্রত্যেকটা ভিডিও 2-3 বার করে দেখবে, এবং দেখার সময় যে যে অঙ্কগুলো বুঝতে সমস্যা আছে সেগুলো আবার একটু টেনে দেবে, মানে পিছিয়ে দেবে। পিছিয়ে দিয়ে 2-3 বার করে দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আর আমি শেষে আবার বলছি, আমি প্রত্যেকটা প্রশ্নের সমস্ত অঙ্ক করে দিচ্ছি, হলো। তোমরা কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করবে এবং পরীক্ষা দেবে, তোমরাও কিন্তু সমস্ত অঙ্ক করবে ওই টাইমের মধ্যে, যে টাইম দেওয়া আছে। আর পরীক্ষায় কিন্তু যটা করতে বলছে তটা করবে, হলো। সময় যদি কোনো কারণে বেশি হয়, কোনো দাগের, ধরো তোমার হয়তো সন্দেহ হচ্ছে, 2-1টা ভুল হতে পারে, সেই দাগগুলো একটা আরও এক্সট্রা করে দিয়ে যাবে, সেটা শেষে। কিন্তু প্রথমে প্রত্যেকটা দাগে যটা করে করতে বলেছে তটা করে করবে, আর যেগুলো কিছু বলেনি মানে সবগুলো করতে হবে। ওকে, এই পর্যন্ত। পরের ভিডিওতে যাচ্ছি।